গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের তীব্র আঘাত, শিশুসহ 2 প্যালেস্টিনিয়ান নিহত। ওয়েস্ট ব্যাংকে আবারও কিশোর হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, অবৈধ বসতি সম্প্রসারণ ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক পিএলওর। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আমেরিকার নতুন নিষেধাজ্ঞা পুরনো তামাশার অংশ, ইরানিরা এই আগ্রাসন মোকাবিলা করতে জানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল পাশবিক শক্তির মাধ্যমে নিরাপত্তার ব্যর্থ চেষ্টা করে, চূড়ান্ত হলেও তেল আভিভের দ্বিচারিতায় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়নি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজর তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। হামলা, ধ্বংস এবং মানবিক হাহাকারের মাঝে আরও এক রক্তক্ষয়ী দিন দেখল অবরুদ্ধ গাজা উপত্যকা। রবিবার গাজার মধ্যাঞ্চলীয় জাওয়াইদা শহরের একটি ভবনে চালানো তীব্র বিমান হামলায় কেঁপে ওঠে পুরো এলাকা। মিসাইলের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক স্থাপনা ও চারপাশ। এদিন নুসেরাত ও মাগাজি শরণার্থী শিবিরেও আঘাত করে দখলদার বাহিনী। যুদ্ধবিরতির সমস্ত কার্যকর উদ্যোগ ব্যর্থ হওয়ার পর মানবতার জীবনের চিত্র ফুটে উঠেছে ক্ষতিগ্রস্তদের কণ্ঠে। মুহূর্তের নীরবতা চিরে বিকট বিস্ফোরণ, নীল আকাশ মুহূর্তেই ঢেকে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলিতে। গাজার মধ্যাঞ্চলের জোয়াইদা শহরে রবিবার আছড়ে পড়ে ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে ভবনের মালিককে বাসা খালি করার নির্দেশ দেওয়া হলেও ক্ষেপণাস্ত্রের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ছিটকে আসা ক্ষেপণাস্ত্রের ধারালো স্প্লিন্টারে আহত হন বেশ কয়েকজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4 বছরের শিশু মোহাম্মদ আবদেল সালাম তাহা। দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয় কাছের নুসাইরাত শরণার্থী শিবিরে। 2 হামলায় মোট আহত হন অন্তত 7 জন। গাজাবাসী আক্ষেপ করে বলছেন, প্রতিদিন এমন বিভৎসতা দেখে তারা এখন জীবন্ত লাশে পরিণত হয়েছেন। দেখছেনই তো, ওরা নোটিশ দিল আর মানুষ এক কাপড়ে বেরিয়ে এলো। আমাদের হৃদয়গুলো এখন পাথর হয়ে গেছে। আমরা কোনো অনুভূতি বা আত্মা ছাড়া বেঁচে আছি। যেখানেই যাই না কেন, প্রতিদিনই আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমাদের সময় যখন আসবে, আমরাও শেষ হয়ে যাব। দিনে তৃতীয় হামলাটি হয় মাগাজি শরণার্থী শিবিরে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এই বিমান হামলাগুলোর পাশাপাশি শনিবার রাতে দের আল বালা শহরে হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডার শরীফ আল হাসনাতকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, হাসনাত হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ পুনরায় চালু করার চেষ্টা করছিলেন। তবে গাজার সাধারণ প্যালেস্টিনিয়ানদের কাছে এই সামরিক দাবির একটাই অর্থ, যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এখানে কোনো যুদ্ধবিরতি নেই, সব মিথ্যা। আমাদের তরুণদের ভবিষ্যৎ শেষ, পুরো জীবন ধ্বংস হয়ে গেল। আমরা কেবল শান্তিতে বাঁচতে চাই। নিজের চোখের সামনে মানুষকে টুকরো টুকরো হয়ে যেতে দেখা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আমাদের মনোবল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসেবে গত অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1280 জনেরও বেশি প্যালেস্টিনিয়ান। আমেরিকা সমর্থিত শান্তি পরিকল্পনা কিংবা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ না দেখে নিঃস্ব গাজাবাসী এখন শুধু একটাই প্রশ্ন তুলছেন, কবে থামবে এই রক্তক্ষয়? নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর হামলা, উচ্ছেদ ও সম্পত্তি দখলের তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ও চরমপন্থী বসতি স্থাপনকারীরা। রবিবার নাবলুসের আসকার শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু নিহত হওয়ার পাশাপাশি হেব্রনে এক প্রতিবন্ধী প্যালেস্টিনিয়ানকে পেটানোর ঘটনা ঘটেছে। প্যালেস্টিনিয়ান কমিশনের তথ্য অনুযায়ী অধিকৃত ওয়েস্ট ব্যাংকের 42% এলাকা এখন ইসরায়েলের দখলে, যেখানে 592টি অবৈধ বসতিতে বাস করছে 700,000-এর বেশি ইহুদি স্যাটেলার। এই নজিরবিহীন আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্টিনিয়ানদের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন পিএলওর জ্যেষ্ঠ নেতা মুস্তফা বারঘুলতি। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে থামছেই না ইসরায়েলি সহিংসতা। রবিবার নাবলুসের আসকার শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে 14 বছরের এক কিশোর নিহত হয়েছে। অন্যদিকে রামাল্লা ও তার আশপাশের গ্রামে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীরা। সাধারণ প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর থেকে মালামাল ও সম্পত্তি লুট করার পাশাপাশি ধ্বংস করা হয়েছে আঙুর ও জলপাই বাগান।
একই সাথে কালকিলিয়া ও জেরিকোর আল আউজা গ্রামে সামরিক অভিযান চালিয়ে পুরো এলাকা অবরুদ্ধ করে রাখা হয়। নাবলুসের কুসরা গ্রামে গত 15 দিন ধরে প্যালেস্টিনিয়ান আমেরিকান পরিবার সহ বেশ কিছু বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়েছে, যার একটিকে ইতোমধ্যেই সামরিক ব্যারাকে পরিণত করেছে দখলদার বাহিনী। এর আগে শনিবার হেব্রনে 61 বছর বয়সী এক পা হারানো প্যালেস্টিনিয়ান প্রবীণকে বেধড়ক পিটুনির ঘটনা ঘটেছে। প্রথমে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারী যুবক ওই প্রবীণকে ঘিরে ধরে বেদম মারধর করে। পরে দখলদার বাহিনীর এক সেনা সদস্যকেও ওই প্যালেস্টিনিয়ানকে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় এক বসতি স্থাপনকারী কিশোরকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েলি পুলিশ। প্যালেস্টিনিয়ান সরকারি সংস্থা উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন এর তথ্য অনুযায়ী অধিকৃত ওয়েস্ট ব্যাংকের 592টি অবৈধ বসতি ও চৌকিতে এখন 700,000-এর বেশি বসতি স্থাপনকারী বাস করছে। পূর্ব জেরুজালেম সহ এই সংখ্যা পৌঁছেছে 780,000-এ। বর্তমানে পুরো অঞ্চলের 42% এলাকা ইসরায়েলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে। এমন নজিরবিহীন বসতি সম্প্রসারণ ও জমি দখলের তীব্র নিন্দা জানিয়ে প্যালেস্টাইনের সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন পিএলওর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা বারঘৌতি। প্যালেস্টিনিয়ানদের জন্য একটাই সমাধান, আর তা হলো অবিলম্বে ঐক্যবদ্ধ হওয়া। সব ধরনের অভ্যন্তরীণ মতভেদ ভুলে জমি দখল ও দখলীকরণের বিরুদ্ধে একটি নতুন কৌশল নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তর দিতে হবে তারা কি এখনো আন্তর্জাতিক আইনে বিশ্বাস করে নাকি করে না। জমি দখলের এই অপচেষ্টা রুখতে বর্তমান প্যালেস্টাইনিয়ান কর্তৃপক্ষের সীমাবদ্ধতা উল্লেখ করে একক নেতৃত্বের অধীনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন এই নেতা। বারঘৌতি বলেন, ইসরায়েলের লক্ষ্য প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনাকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেয়া। আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নিলে বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক আইনের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলেও হুঁশিয়ারি দেন বারঘৌতি। তাসমিয়া চুম্পা, TVN24 নিউজ ডেস্ক। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনায় আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক সংকট নিরসনে করণীয় বিষয়ে আলোচনার জন্য সোমবার তেহরান সফর করবেন পাক সেনাপ্রধান। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও যুদ্ধ নয়, শান্তি নয়, এমন অস্থিতিশীল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন। পেজেশকিয়ান বলেন, ওয়াশিংটনের সাথে সাম্প্রতিক সমঝোতা স্মারকে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, এমন কোনো ছাড় দেওয়া হয়নি। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের অনিশ্চয়তা দেশের অর্থনীতি ও বিদেশি বিনিয়োগে আঘাত হানছে। আমেরিকার অনৈতিক নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সংকটে প্রেসিডেন্ট হিসেবে লজ্জিত বলে মন্তব্য করেন তিনি। এই সংকট মোকাবিলায় ইরানিদের ধৈর্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন পেজেশকিয়ান। তেহরানের উপর ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞাকে অতীতের অযাচিত চাপ প্রয়োগের এক পেশে নীতির পুনর্ব্যবহার বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রবিবার তেহরানের সাংবাদিকদের তিনি বলেন, ওবামার মতো ট্রাম্প প্রশাসনের বর্তমান সর্বোচ্চ চাপ নীতির ও সবশেষ নিষেধাজ্ঞা একই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি। এটি একই ধরনের সিনেমা যা বারবার চালানো হয়। মন্তব্য করে তিনি বলেন, এটি কিভাবে মোকাবিলা করতে হয় তা ইরানিদের জানা আছে। সামরিক হুমকির পর পুনরায় নিষেধাজ্ঞায় ফিরে আসা ওয়াশিংটনের হতাশা কি প্রমাণ করে বলে দাবি করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, হুমকি না দিয়ে ন্যায় বিচার ও সম্মানের ভিত্তিতে আলোচনায় ফিরলেই কেবল ইতিবাচক ফল মিলবে। ইরানি জাতির সামনে তাদের কোনো সমাধান নেই, এটি তারই প্রমাণ। আর সে কারণেই তারা বারবার পুরনো পরিকল্পনা নিয়ে হাজির হয়। তাদের বুঝতে হবে যে ইরানি জনগণের সাথে সম্মানজনক আলোচনা এবং ন্যায় বিচার ও মর্যাদার উপর ভিত্তি করে সমাধান ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ইসরায়েলের সদিচ্ছার অভাবেই তেল আভিভের সঙ্গে নিরাপত্তা চুক্তি বাস্তবায়িত হচ্ছে না বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি বছরের শুরুতে উভয় পক্ষ চুক্তির প্রায় সব শর্তে একমত হলেও পরে সেখান থেকে সরে দাঁড়ায় ইসরায়েল। ইসরায়েল পাশবিক শক্তির মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যর্থ চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। শাইবানি বলেন, সিরিয়া বোঝাপড়া, শান্তি ও কূটনীতির জন্য তার হাত বাড়িয়ে দিলেও ইসরায়েলের প্রতি কোনো বিশ্বাস নেই। সিরিয়ান পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির সীমান্তে জাতিসংঘের অধীনে নিরাপত্তা ও বাফার জোন গঠনের খসড়া তৈরি হলেও ইসরায়েল তার সামরিক শক্তির অপব্যবহার করছে। গত সপ্তাহে বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে উল্লেখ করে সাইবানি জানান, ওয়াশিংটন পুনরায় আলোচনায় ফেরাতে তেল আভিভের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। রয়টার্স জানায়, শনিবার এই সাক্ষাৎকার গ্রহণের পর প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।